সম্মানিত এভরিওয়ান, যিনি আমার পাশে বসা উনি আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই। তাছাড়া বিশেষ একটা পরিচিতি রয়েছে ওনার। অত্র তাহিরপুর উপজেলায় বিভিন্ন সময় রাজনৈতিক বিষয়গুলো নিয়ে অনেক সময় প্ল্যাটফর্মে, অনলাইন প্ল্যাটফর্মে দেখা যায় বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে উনি লেখালেখি করেন, পোস্টও করে থাকেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে ওনার সাথে জানতে চাইবো আর কি, সমগ্র বাংলাদেশে তথা ঢাকার যে ডাকসু নির্বাচন, সেই বিষয়টাই আজকে আমি এখানে ওনার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। যে বিএনপি সেখানে কেন বরাডিবু হয়েছে, এই বিষয়টা একটু যদি বিস্তারিত কিছু বলতেন আজকের এই টক শোতে। আসলে প্রশ্নটি আমার জন্য, আমি যে অবস্থানে আছি একটা উপজেলা লেভেলে বা জেলা লেভেলে, আর এটা জাতীয় একটা বিষয়, জাতীয় বিষয়ে মন্তব্য করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট। তারপরেও যেহেতু তুমি প্রশ্ন করেছো আমাকে, আমার যতটুকু সাধ্যমতো আমি উত্তর দিব। আসলে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি দল। জামাতও বিএনপির পরের স্থানে দীর্ঘদিন ধরে তৃতীয় একটা দল আওয়ামী লীগ, বিএনপি, এরপরে জামাত। সাধারণত এই তিনটা দলকে, এরপরে আছে জাতীয় পার্টি। তা বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের পতনের পর এবং জাতীয় পার্টি আওয়ামী লীগের দূষণে দূষিত, তাদেরকেও ফ্যাসিস্টদের, এটা ফ্যাসিস্টদের অনুগামী বলা হয়। এখানে বাকি রয়েছে প্রধান দুইটা রাজনৈতিক দল, বিএনপি এবং জামাত ইসলাম। বিএনপি বৃহৎ দল এবং তাদের জনসংখ্যাও বেশি, ভোটার বেশি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র, তারা হলো বাংলাদেশের যত ভোটার আছে, যত রাজনৈতিক দলের ভোটার আছে, তার মধ্যে সবচেয়ে সচেতন জায়গার সচেতন নাগরিক। আর এই সচেতন নাগরিকরা সচেতনভাবে ভোট প্রয়োগ করে। ওরা মার্কা দেখে ভোট দেয় না, ব্যক্তির চরিত্র দেখে তার নামের পাশে টিক চিহ্ন দেয়। তো সারা বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের দলের বিভিন্ন কার্যক্রম তাদের কাছে হয়তো বা পছন্দ হয়নি। আর জামাতে ইসলামী খুব সুসংগঠিত একটা দল, তারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে। তারা স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক তাদের রাজনীতিটা, শিবিরে এটা খুব জোরালো। আমরা দেখেছি অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলে তাদের এখানে বেশিরভাগ মানুষ কোচিং করেছে, তাদের ফোকাস এই গাইড আছে, তাদের গাইডগুলা ফলো করতো। মানে এক কথায় শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক তাদের কার্যক্রমটা যতটা অগ্রগামী, আর কোনো দল এইভাবে অগ্রগামী না। যার জন্য তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা তাদের মন জয় করেছে। সম্প্রতি কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে তারা ফিল্টার ঠান্ডা পানির ব্যবস্থা করেছে, এবং বিভিন্ন স্কুল এবং কলেজে যারা ভর্তি পরীক্ষা দিতে গেছে তাদের জন্য তারা একটা ডেস্ক স্থাপন করছে। সেইখানে এই ছাত্রছাত্রীদেরকে বসার ব্যবস্থা, তাদেরকে খাতা কলম দিয়ে হেল্প করা, তাদেরকে কোন কোন নাম্বারে কোন জায়গায় সিট বসেছে সেইগুলা তাদেরকে সহায়তা করা, এবং তাদের অভিভাবকদেরকে বসা এবং পানি বা চা পানির ব্যবস্থা করা, সবকিছু মিলাইয়া তাদের কার্যক্রমগুলা ভোটারদের আকৃষ্ট করছে, যেটা আমার দল হয়তো এইভাবে করে উঠতে পারে নাই। তারপরেও আমাদের বিএনপি যতটুকু পেরেছে, হয়তো আমাদের অনেক ব্যর্থতা থাকতেই পারে। তো এই ব্যর্থতাগুলি থেকে আগামী দিনে অবশ্যই নেতৃবৃন্দ শিক্ষা নেবে, যাতে সামনের দিনগুলোতে ভালো করে। আচ্ছা, আপনার কি মনে করেন এই ব্যর্থতাগুলো থেকে ওঠার জন্য বিএনপি কি কি পদক্ষেপ নেওয়া উচিত? বিএনপির পদক্ষেপ নেওয়া উচিত শিক্ষার জন্য, বিশেষ করে যারা লেখাপড়া করে তাদের জন্য বিএনপির আলাদা একটা ডেস্ক থাকা, এবং মেধাবী ছাত্র, সারা বাংলাদেশের মেধাবী ছাত্রগুলাকে চিহ্নিত করা। তাদের মধ্যে যদি কেউ দরিদ্র থাকে তাদেরকে আর্থিক হেল্প করা, তাদেরকে যদি দেখা গেছে তার বাসায় থাকার মতো সুযোগ নাই, কিংবা তার হোস্টেলে থাকার মতো সুযোগ নাই, তাদেরকে হোস্টেলের ব্যবস্থা করে দেওয়া। এই ধরনের বিভিন্ন ছাত্র বান্ধব কর্মসূচি নিতে পারে, এবং মেধাবীদেরকে যাতে দলীয় পদগুলো দেওয়া হয়। এইখানে অনেক সময় দেখা গেছে আদু ভাইয়ের মতো 50 বছর 20 বছর একই জায়গাতে থাকতে থাকতে খালি এই পদ ছাড়তে চায় না, হোস্টেল ছাড়তে চায় না। এই জায়গা থেকে বেরিয়ে আসা তারেক রহমানের যে উদ্দেশ্য, তারেক রহমানের উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করতে হবে, মেধাবীদেরকে এই স্থানে নিয়ে আসতে হবে। শুধু এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না,
বাংলাদেশের যত জায়গায় স্কুল কলেজগুলো আছে, কমিটিগুলো আছে, এখানে মেধাবীদেরকে নিয়ে আসতে হবে। এই মেধাবীরা আগামী দিনে এই রাষ্ট্রের যে কোনো একটা দায়িত্বে যাবে। আচ্ছা, আপনার একটা প্রসঙ্গে কথা বলি এখানে। বিএনপির যে হাই কমান্ড তথা বিশেষ করে তারেক রহমান, উনি বাহিরে থাকেন, সেখান থেকে সোশ্যাল মিডিয়া অনেক ধরনের তথ্য উপতথ্য এই নেতা কর্মীদের জন্য শেয়ার করে থাকেন। আপনার মতে আমি একটু জানতে চাইবো আর কি, সেই তথ্যগুলো যে তৃণমূল পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে যে যারা নেতাকর্মী আছে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে তার নির্দেশনাগুলো, এই বিষয়ে একটু বিস্তারিত আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আর কি। তারেক রহমানের নির্দেশগুলা সত্যিকার অর্থে বলতে গেলে তারেক রহমান নিজেই বারবার নেতাকর্মীদেরকে বলে, এখনো বলে বিভিন্ন, উনি যখন অনলাইনে বৈঠকে বসে নেতাকর্মীদের উদ্দেশ্যে যে কথাগুলি বলে, আমরা মিডিয়ার মাধ্যমে যেগুলো জানতে পারি, এই কথাগুলির সিংহভাগে বাস্তবায়ন হয় না। কারণ উনি গত কয়েক মাস আগেও বলছে যে আমাদের দল বৃহৎ দল, আমরা যদি মনে করি আমরা অনেক বড় দল, আমরা বোধহয় ক্ষমতায়, আমাদের কিছু নেতাকর্মী আছে ওরা ভেবে বসে আছে আমাদের দল ক্ষমতায় চলে গেছে এবং আমাদের তৃণমূল পর্যন্ত বিস্তৃত। কিন্তু আমাদেরকে মানুষের মনের ভাষা বুঝে, মানুষের কি চায় সেই পাল বুঝে যদি আমরা কাজ না করতে পারি, তাহলে সামনের নির্বাচন খুব কঠিন হবে এবং জনগণ যদি একবার মুখ ফিরাইয়ে নেয় তাহলে আমাদের আর অস্তিত্ব থাকবে না। এটা তারেক রহমানের মুখের কথা। এত সাবধানবাণীর পরেও আজকে সারা বাংলাদেশে বিভিন্ন অপকর্মের সাথে যখন আমাদের দলের নামগুলো আসে, সত্যিই আমি খুব কষ্ট পাই এবং আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপির ভালো লোকগুলা কষ্ট পায় 2-4 জন দুর্বৃত্তায়নের জন্য। সারা বিএনপির দুর্নাম হোক, এটা তারেক রহমানও যেমন চায় না, একজন সাধারণ কর্মীও চায় না। এমনিতে দেখো, সম্প্রতি শুরু হয়েছে আমাদের প্রত্যেকটা সুনামগঞ্জ জেলা, প্রত্যেকটা ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটির পরে ওয়ার্ড কমিটি গঠন শুরু হয়েছে। তো ওয়ার্ড কমিটিটা দেখা গেছে অনেক জায়গায় আমরা পত্রিকাতে দেখেছি, বিভিন্ন জায়গার অভিযোগ এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অভিযোগ, আওয়ামী গণনার লোক কিংবা ইনএক্টিভ লোক কিংবা কোনো সময় বিএনপি করে নাই এমন লোকগুলোকে নিয়ে আসা হচ্ছে। আসলে এটা সত্যতা, আমি দেখেছি, এটা সত্যতা আছে। ওরা কেন বুঝে না তারেক রহমান কি চায়? এবং ওরাও তো একবার ব্রেইন কাটাইলে বুঝতে পারতো যে একটা বিল্ডিং যদি আমি 5 তলা করি তাহলে তার ফাউন্ডেশনটা, 1st তলার ফাউন্ডেশনটা দিতে হবে। এই ফাউন্ডেশনটা যত মজবুত হবে আমার বিল্ডিংটা তত উপরে তুলতে পারবো। এখন একটা ওয়ার্ড কমিটি যদি শক্তিশালী না হয় তাহলে ভোট কেন্দ্র পাহারা দিবে কে? সুনামগঞ্জের নেতা, উপজেলার নেতা তো এসে ভোট কেন্দ্র পাহারা দিবে না। ওই সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্মীরাই ভোট কেন্দ্রের এজেন্ট হবে, পাহারাদার হবে, গ্রাম থেকে লোক আনা নেওয়া করবে এবং কোনো বিশৃঙ্খলা হবে তারা রুখে দাঁড়াবে। কারণ ওই সময় সারা বাংলাদেশের নির্বাচন হবে, এক জায়গার লোক আরেক জায়গার যায় পাহারা দেওয়ার সম্ভাবনা নেই। এই জন্য প্রত্যেকটা জায়গায় যদি আমি আওয়ামী গণনার লোক নেই, সে তো এই প্রতিবাদটা করবে না। তেমনি ভাবে যে লোকটা বিএনপির জন্য নিবেদিত না, বিএনপির জন্য জেল কাটে নাই, সেই লোকটা তো এই রিস্ক নিবে না। কারণ যে লোকটা বাদ পড়ছে, আমার থেকে নেতা কর্মীটা যখন বাদ পড়ে, সে তো রিক্স আনার জন্য তার সুযোগই দেওয়া যাবে না। কারণ তাকে তখন এই কেন্দ্র কমিটি করবে কি, ওই ওয়ার্ড কমিটির যারা নেতা আছে তাদেরকে নিয়ে কেন্দ্র কমিটি করা হবে। কেন্দ্র কমিটির থেকে আসল লোকগুলাই বাদ পড়ে গেল, নকল লোকগুলা আসলো। নকল লোকগুলা তো আন্দোলনের সময় যেমন ভূমিকা রাখছে, ওই সময় ঠেলা গাইলে ওরাও বাড়বে। যার জন্য ওয়ার্ড কমিটি গুলা শক্তিশালী হওয়া উচিত ছিল। আপনার মতে যে সিদ্ধান্তটা আসলো, সেখানে ওয়ার্ড কমিটি বলতে তৃণমূল পর্যায়ের যে কমিটিটা, এটা খুবই গুরুত্বপূর্ণ দলের জন্য। আর বিশেষ করে তারেক রহমান বারবার নির্দেশনা অনুযায়ী করে যাচ্ছে দলের এই কমিটি গঠনের ক্ষেত্রে। আমি আপনার কাছ থেকে আরো বিস্তারিত কিছু জানবো দলের বিষয়ে। এই বিএনপি দলটা কিন্তু অনেকদিন যাবৎ নির্যাতিত হচ্ছে। এই দলের তৃণমূল পর্যায় থেকে হাইকমান্ড পর্যন্ত নির্যাতিত। এই নির্যাতিত মানুষগুলো যদি বঞ্চিত হয় দলের এই কমিটি থেকে, এক্ষেত্রে তাদের প্রতিক্রিয়া কেমন হতে পারে মাঠ পর্যায়ে, এই বিষয়টা জানতে চাই। এটার একটা জ্বলন্ত উদাহরণ গত কয়েকদিন আগে উত্তরবর্দল ইউনিয়ন বিএনপির কাউন্সিল হয়েছে। সেখানে আমাদের দলের এমন কিছু লোক যাদেরকে ওয়ার্ড কমিটিতে পর্যন্ত দায়িত্বশীলরা কমিটিতে ঢোকাইতে রাজি না,
সে ওয়ার্ড কমিটির সভাপতি চাইছে, আমি নামও বলতে পারবো, হেলুমিয়া নামের একটা লোক আছে জালালপুরের, উনি ওয়ার্ড কমিটিতে সভাপতি প্রার্থী ছিল, তাকে ও সভাপতি সেক্রেটারি না দিয়ে একটা গুরুত্বহীন পদে দিছে। সে এটার প্রতিবাদ করে ইউনিয়নে সহসভাপতি পদে দাঁড়াইল, হেভিওয়েট প্রার্থীদেরকে পরাজিত করে সে পাশ করলো। তাহলে তৃণমূল কি চায়? এই যদি তৃণমূলে ভোটের সুযোগ না থাকতো তাহলে হেলুমিয়া জীবনে বেরোয় আসতে পারতো না। এইটা যদি নেতাদের কলমের কাছে বন্দি থাকতো তাহলে হেলুমিয়ার মতো আরো হাজার হেলুমিয়া বাদ করতো। তেমনি ভাবে সভাপতি প্রার্থী যিনি ইয়াতে ছিল, আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিল, উনি নিজে ফেল করেছে আরেকজন বিদ্রোহী সভাপতির কাছে। তো এটা যদি আমার দলের মধ্যে যদি এই অবস্থা হয়, তাহলে পাবলিকের ভোটটা আমরা কালেকশন করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আজকে আমি একটা ছোট্ট উদাহরণ দেই। একটা মেয়ে বিয়া দিতে চায় আপনার সাথে, এখন না বিয়ে আপনার কাছে দিতে চায় না, কিন্তু অনেক মানুষ নিয়ে রিকোয়েস্ট করার পরে তারা রাজি হয়েছে। মেয়ের পরিবার ধরেন এটা ভালো ফ্যামিলি এবং মেয়ে উচ্চশিক্ষিত, তার 3 মাস পরে পরীক্ষার পরে আপনার সাথে বিয়ে দিবে। কিন্তু আপনি উৎসাহিত হয়ে নিয়মিত আসা যাওয়া করেন, এই আসা যাওয়া করতে করতে যদি এখন মেয়ের গালে ধরে টান মারেন, নাকে ধরে টান মারেন, মনে করেন এটা তো কয়দিন পরে আমার বউ হবেই, এখন একটু বুক করার সুযোগ নিতে চাইলেন, তখন কিন্তু এই মেয়ে যদি তার অভিভাবকের কাছে বিচার দেয় তাহলে কিন্তু এই মেয়ে আপনার কাছে বিয়ে দেওয়া হবে। এখন আমরা নির্বাচিত হওয়ার আগে এখন যে আমাদের পরিবেশটা, এখন পাবলিক ক্ষমতাটা আমাদের কাছে দিতে চায়, আমাদের কাছে ধরেন বিয়ে দিতে চায়, কিন্তু পাবলিক যখন দেখতেছে আমরা নাকে ধরে টান মারি, গালে ধরে টান মারি, বুক করতে চায়, তাহলে সামনে তো ওরা আমাদের কাছ থেকে এই তার ক্ষমতাটাকে আমাদের কাছে দিবে না। যেমন মেয়ে ওই বুক লুকে দিবে না, ক্ষমতাটাও আমাদের কাছে দিবে না। আর এটারই প্রতিফলন অনেকটা ঘটছে, সারা বাংলাদেশের প্রেক্ষাপটের প্রতিফলনটা অনেকটা এই ডাকসুতে ঘটছে বলে আমার মনে হয়। সম্মানিত এভরিওয়ান, এতক্ষণ খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনলাম। বিএনপির যে বর্তমান প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের আলোচনায় যেটা প্রতীয়মান হয়েছে, ডাকসু নির্বাচনে কিন্তু বিএনপির ভরাডুবি, এক্ষেত্রে কিছু সমস্যা উনি তুলে ধরেছেন। তাছাড়া তারেক রহমানের যে কথাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে তৃণমূল পর্যায়ে কতটুকু বাস্তবায়িত হচ্ছে এবং সেগুলো কিভাবে হবে, এই বিষয়ে কিছুটা আমরা ধারণা নিয়েছি। আশা করব পরবর্তীতে যে কমিটিগুলো হচ্ছে সেক্ষেত্রে বিএনপির হাইকমান্ডের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা অনুযায়ী প্রত্যেকটা কমিটি হবে এবং দলকে সুসংগঠিত করতে একটা দলের তৃণমূল পর্যায়ে যারা রয়েছে তাদেরকে যথেষ্ট ভূমিকা রাখা উচিত কমিটির ক্ষেত্রে। আশা করছি সংক্ষিপ্ত ভিডিওটি সবার কাছে শেয়ার করে বিষয়টা অবগত করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।